সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কপিটা আমার কাছে আছে, সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিই আপনাকে। এখানে বলা হয়েছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই জায়গায় প্রথম থামি। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটার ভিত্তি কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলিও বলছেন যে আমি তো পদত্যাগ করিনি। তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন, এইটা বলার কোনো অবকাশ নাই। আবার মহামান্য রাষ্ট্রপতি মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই। তাহলে একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করিই নেই। তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ শুরুতে যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন, এইটা আর সত্য থাকলো না। এটাকে সাস্টেইন করাবার জন্য বা এইটাকে দাঁড় করাবার জন্য, প্রমাণ করাবার জন্য বিকল্প কোনো যুক্তি এই দীর্ঘদিনে কোনো পক্ষ থেকে, নাইদার ফ্রম গভর্নমেন্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি আদার অথরিটি, কেউ কিন্তু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছেন। প্রথম এইটা। তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। হ্যাঁ, জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন। সেখানেও কিন্তু আমি 2 বার এমপি ছিলাম, আমি কনস্টিটিউশনাল প্রভিশন জানি। রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পারবেন? সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে, অথবা যদি অন্য কোনো সিচুয়েশনটা তারও বর্ণনা আছে। এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি, তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন আজকে এসেছে, যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগ্যাল স্ট্যাটাস ছিল কিনা। আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে বলছেন যে সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে। আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই, উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না, তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে উনি কিন্তু পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন। অধিবেশন ডাকার ভিতর থেকে উনি কিন্তু তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি, তার সঙ্গে আমার আলোচনা করার দরকার। অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোনো লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গ নিয়ে তর্কের খাতিরে আলোচনা হতে পারত। কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা ওনাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি। এরপরে আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত স্মারকে 8/8/2024 তারিখে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে। এটা আপনি আইন অঙ্গনের রিপোর্টিং করতেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা আসলো, কে পাঠালো? তখন তো কোন আইনমন্ত্রী ছিলেন না, তাহলে কে পাঠালো? আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী, আগে ছিল না। এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী। তো যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা, এই চিঠিটা কে পাঠালো? তার কোনো লিগ্যাল অথরিটি ছিল কিনা? আমি বলবো তার কোনো লিগ্যাল অথরিটি ছিল না, কারণ ওই মন্ত্রণালয় তখন শূন্য ছিল। এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন, তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন। তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে, আইন মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই, অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে এটা আসতে পারতো, কারণ ওই মন্ত্রণালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি, যেহেতু দেশে সরকার নাই, সরকার না থাকলে তো রাষ্ট্রের প্রধান যিনি তার অধীনে সবকিছু। কাজী তিনি কি পাঠিয়েছেন না আইন মন্ত্রণালয় পাঠিয়েছে? এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি। নেক্সট আসেন, লাস্টে এসে বলছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো। এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন 8 তারিখে, আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া, কনসালটেশন ছাড়া কোনো নিয়োগের প্রভিশন নাই। এখন খুব সঙ্গত কারণে প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কার
অ্যাডভাইজে বা কার কনসালটেশনে, কার রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন? প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে আর সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে, তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে? তখন তো শূন্যতা ছিল। আমি যদি শূন্যতাও ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতিরে যে না, একজন অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি অ্যাপিলেট ডিভিশনের সামনে এপিয়ার করছেন, ওনার নিয়োগই হইল 8 তারিখে, নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো, উনি কখন ফুল কোর্টে গেলেন? আবার সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তুলে বঙ্গভবন, প্রধান বিচারপতির কার্যালয়, আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেওয়া হোক, নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে, এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে, কোন জায়গায় কোর্ট বসছিল, সেই কোর্টে কারা কারা ছিলেন, প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে, কার কি বক্তব্য ছিল, অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল, এজলাসটা কখন উঠেছে, কারণ করতে গেলে সেটা চিফ জাস্টিসের রুমে হোক কোর্টে হোক একটা এজলাস তো তৈরি করে করতে হবে সেখানে। তাহলে এইটার আজ পর্যন্ত তিনি কোনো জবাব পাননি এবং তিনি খুব ক্লিয়ার করে বলছেন যে জবাব যখন দেননি তখন ধরে নিতে হবে যে এ জাতীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই তারা আমাকে কোনো কাগজ দিচ্ছেন না, তথ্য অধিকার আইন অনুযায়ী আমি যেটা পেতে পারি সেটা আমাকে দিচ্ছেন না। ফলে সেই প্রশ্নটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে। এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না, কেউই কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। কনস্টিটিউশনে যে প্রভিশন নাই, উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো? এখন যদি অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশনও দিয়ে থাকে তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো? প্রশ্ন হবে না, কারণ সংবিধানে ওনরাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই। তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার এখতিয়ার ওনারা দিয়েছেন কিনা। কিন্তু এখানে বাড়ি ভাই আপনি দীর্ঘদিন ল রিপোর্টিং করছেন, সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ আছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে, তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা, তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স, এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। সরকারের শব্দটাও বলে নাই, বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। সেখানেই আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা, উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন ওয়ান থিং, উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন। কে তত্ত্বাবধায়ক তো নাই, অন্তর্বর্তীকালীন নাই, এটা ওনারা রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা এই রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাও নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই। তাহলে এই ডক্টর ইউনূস সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোনো সরকারের কেউ না, তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে, রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তাহলে ওনরা তার উপদেষ্টা হতে পারেন। তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে, সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি, কারণ তার অধীনে ওনরা উপদেষ্টা। এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন,
আমি সেখানে এই লিগ্যাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি। ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে অন্যরা এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না। এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনূস এবং তাদের লোকেরা যেসব বিষয়গুলি করছেন, আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার। কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগ্যাল এক্সিকিউটিভ ডিসিশন। এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য। এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল, সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই। লেখা আছে, আমি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিলাম, সংবিধানকে সংরক্ষণ করব, সংবিধানকে মেনে চলবো, সংবিধানের বাইরে যাব না, এই কথাগুলি। তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক, সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী। সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না। সুপ্রিম কোর্ট সংবিধানের কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয়, তাহলে ব্যাখ্যা দিতে পারবে, সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে। তো সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই। তো যেখানে বিধান নাই, সেখানে ওনার ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায়? ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে, অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে, তাদের কৃতকর্মটাকে ভয়েড ইনএভিশন একটা শব্দ আছে, অর্থাৎ শুরুতেই যেটা বাতিল, সেইটার কৃতকর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। এ হচ্ছে বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাজ পার ল। প্লাস হচ্ছে মানে প্রথম থেকে যে প্রশ্নটা আসলো, প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটা কোথায়? পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে নাই, পদত্যাগ পত্র সুপ্রিম কোর্টের কাছে নাই। বাংলাদেশে খুব ভালো ভালো অনুসন্ধানী সাংবাদিক আছেন। কেউ যদি না হতে, কোন একজন সাংবাদিক নিশ্চয় সেটা তুলে আনতে পারতেন, সেটা হয় নাই। এই বাংলাদেশ সামরিক অভ্যুত্থান হয়েছে বিভিন্ন সময়, সামরিক শাসন ছিল বিভিন্ন সময়, পরবর্তীতে সংসদে গিয়ে এর কার্যক্রম গুলোকে পাশ করা হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত কোনো বৈধতা ছিল না। এই সরকারও কি সেই রকম বৈধতার অপেক্ষা করছে? এখানে একটি বিষয় আছে, সামরিক শাসকদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনী মামলায়, এবং বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনীতেও কিন্তু একটা হলো জিয়াউর রহমানের সময়, একটা এরশাদ সাহেবের সময়, দুইটা সংশোধনী কিন্তু পার্লামেন্ট বেআইনি ঘোষণা করছে, এবং সুপ্রিম কোর্টে প্রাসঙ্গিকভাবে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করছে। তবে যে কাজটি হয়ে গেছে, যেটাকে ফেরত আনা যাবে না, সেইটাকে শুধুমাত্র কন্ডোন করছে। যেটা ধরেন একটা চুক্তির ভিত্তিতে একটা কাজ হয়ে গেছে, এই অসাংবিধানিক সরকার একটা ঠিকাদারি কাজ দিয়েছে, ঠিকাদার কাজ করেছে, বিল নিয়ে গেছে, যেটাকে ব্যাক করা যাবে না, সেইটাকে বলা হয়েছে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার হিসেবে ওটাকে গণ্য করা হবে। কিন্তু তাদের কৃতকর্মকে কখনোই কিন্তু বৈধতা দেওয়া হয়নি, শুধু যেটাকে ফেরত আনা যাবে না সেটাই। এখন এই সরকার ভাবতে পারে যে অতীতে তো কৃতকর্মকে বৈধতা দেওয়া হয়েছে, আমাকেও হয়তো এরকম ভাবে কৃতকর্মকে বৈধতা দেওয়া হতে পারে সামনে যে গভর্নমেন্ট আসবে, এরকম একটি স্বপ্ন তাদের থাকতে পারে। কিন্তু এরকম স্বপ্ন যদি থাকে, আগামীতে কারা গভর্নমেন্ট হয়ে আসবেন আমি জানি না, কিন্তু অবৈধতাকে বৈধ করা সম্ভব হবে না। সামরিক শাসকদের রুলিংসকে দেন 16ই আগস্ট থেকে শুরু করে সিভিল ইলেকশন হওয়া পর্যন্ত 1979 পর্যন্ত যে রুলিংসটা ছিল, টোটালটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। একইভাবে এরশাদ সাহেবের সিভিল লাইফে আসার পরে ইলেকশনের আগ পর্যন্ত সেটাও কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছে। আর সেখানে কিন্তু একটা বিষয় ছিল, মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করায়, তখন তাই যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন অন্যান্যরা, তাদের ভিতর থেকে কিন্তু একজনে শপথ গ্রহণ করছিলেন, খন্দকার মোস্তাক আহমেদ। আবার পরেরটা যদি দেখেন, যে জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন জিয়াউর রহমান কিন্তু পদত্যাগপত্র নিলেন তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে। পদত্যাগপত্র শব্দটা কাইন্ডলি মনে রাখবেন। এরশাদ আসার পরে সে কিন্তু প্রেসিডেন্ট সাত্তারের কাছ থেকে পদত্যাগপত্র নেওয়ার পর যে ভ্যাকান্ট পজিশনটা, ভ্যাকুয়ামটা হলো, সেই ভ্যাকুয়ামে তারা আসলেন।
তাদের স্ট্যাটাসটা একরকম, আর এই ক্ষেত্রটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি, আর মহামান্য রাষ্ট্রপতিও বলছেন যে আমার কাছে পদত্যাগ পত্র নাই। কাজে তাদের যে স্ট্যাটাসটা ছিল তার চেয়ে কিন্তু খুব ওয়াস্ট স্ট্যাটাস, তার চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমানের। এর সঙ্গে সংযুক্ত হলো যে এখানে কোনো সরকার গঠন করা হয়নি, কারণ সুপ্রিম কোর্ট সরকার গঠন করার কোনো পরামর্শ দেননি, আর কনস্টিটিউশনে সরকার গঠন করার কোনো, অন্তর্বর্তী সরকার গঠন করার কোনো প্রভিশনও নাই। এবং যখন শপথ হয়েছে সেখানেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম এই কথা বলার অবকাশ ছিল না, কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্স ওটা বলেনি। কাজে পূর্বের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমান যারা ক্ষমতা আছে তাদের। চিরদিন তো এই অবস্থা থাকবে না, একদিন কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে, সেই সময় তাদের লিগাল স্ট্যাটাসটা জিরো হবে, তাদের কৃতকর্মটা অন্যরকম হবে। এইখানে সংবিধানের একটা বিধানের কথা আমি বলি। আমাদের সংবিধানের ৭ হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা অনুচ্ছেদ। এই ৭-এর ২-তে বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে কোনো আইন করা যাবে না। যদি কোনো আইন করা হয় সেই আইনের যতটুকু এই সংবিধানের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি বলে ঘোষিত হবে। অর্থাৎ ঘোষণা করা লাগবে না, অটোমেটিক্যালি বেআইনি হবে। যে সংবিধানে যেটা নাই সেটা যদি আমি ফজলুল বারী সবাই মিলে যদি পাশ করি তাতে ওটা বেআইনি। এখন এর সঙ্গে নতুন যে বিধান যুক্ত হয়েছে সংবিধানে ৭-এর এতে বলা হয়েছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এই সংবিধানকে সকলের অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করেন অথবা এই সংবিধানের প্রচলিত নিয়মকে অস্বীকার করেন বা এই সংবিধানের বিধিবিধানকে অস্বীকার করতে কাউকে অনুপ্রাণিত করেন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘন, সেটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এখন এই সরকার কিভাবে গঠিত হয়েছে? তাহলে সংবিধানের বিধিবিধান হয় নাই। তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল 7A-তে যে বিধান আছে, যেই সংবিধানের যে বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা, সবটাকেই ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা। তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন, আর সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না? তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল 7A অনুচ্ছেদের যে অপরাধ, সেই অপরাধকে আপনি করলেন না, স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংগঠিত হয়ে গেল। সমর রেজাউল করিম প্রায় ৭-৮ মাস পরে এসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সবার সামনে নিয়ে এসেছেন। এই যে রাষ্ট্রদ্রোহের অপরাধ এখন যেটা হচ্ছে, এই অপরাধের জন্য আগামীতে কারা কারা অভিযুক্ত হতে পারেন? এখানে লিগ্যাল পার্সপেক্টিভে যদি ধরি, প্রথম হচ্ছে যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন, তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে ক্লেইম করলেন আমি উপদেষ্টা, আমি প্রধান উপদেষ্টা, এবং তাকে যারা সমর্থন করলেন, তার সঙ্গে যারা করেসপন্ডেন্স করলেন, তার এই স্ট্যাটাসকে যারা এডমিট করলেন। ধরেন আপনি একটা মসজিদের ইমামই না, আমি যে বললাম যে আপনার কাছ থেকে আমি ফতোয়া নিতে চাই, তাহলে আমি কিন্তু যিনি ইমাম না, যিনি ইসলামিক স্কলার না, আমি তাকে স্কলার বলতেছি। এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে, তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে। কেউ ডাইরেক্ট করতে পারে, কেউ তা বাই কন্ডাক্ট করতে পারে, তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে। আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন, আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছি, আপনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন এবং বলতেছেন যে পার্মানেন্ট করব, পার্মানেন্ট করব, পার্মানেন্ট করব। একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না, তোমাকে নিব না। আমি যদি হাইকোর্টে যাই, আমাদের লিগ্যাল টার্মে একটা শব্দ আছে লেজিটিমেট এক্সপেকটেশন, অর্থাৎ
আমার ওই পদে যদি কোনো লোক নিতে হয়, তাহলে দীর্ঘদিনে আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন, কাজে আমাকে নিবেন। এটা হচ্ছে থ্রু ইয়োর কন্ডাক্ট, থ্রু ইয়োর অ্যাক্টিভিটিস আপনি আমার লেজিটিমেট এক্সপেকটেশনটাকে ডেভেলপ করলেন। এই সরকারকে যারা বৈধ সরকার বলবে, তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে, ওই যে বললাম সমর্থন, অনুসমর্থন, প্রত্যক্ষ পরোক্ষভাবে সংবিধানের আর্টিকেলের বাইরের সবকিছুকে যিনি সাপোর্ট করবেন, তিনিও কিন্তু ওই দায়ে যুক্ত হবেন। সমাজের করিম, আপনি কি মনে করেন এইসব বিষয়, আপনি যে প্রশ্নগুলো আনলেন, সরকারের ভেতরে, প্রশাসনের ভেতরে যাদের মনে প্রশ্নগুলো আছে, তারা কি বিষয়টাকে আড়াল করার জন্যই এই যে জুলাই ঘোষণা, এটা নতুন একটা কাঠামো যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে, এটার সাথে ওইটা কোনো সম্পর্কিত বিষয়টা? অবশ্যই এটা একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য। কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেললো, বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল, এইরকম ভাবে যদি আমি বলি, তাহলে তারা কি জানে না কনস্টিটিউশনের প্রভিশন? আমার বিশ্বাস তারাও জানেন। এই জন্যই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কনস্টিটিউশনের বিধিবিধানকে কিভাবে ফেলে দেওয়া যায়, সেজন্যই তাদের তথাকথিত জুলাই ঘোষণা এবং অন্য অন্য প্রক্রিয়ার প্রচেষ্টা। এখন এগুলাতে লাভ হবে না। এই কারণে একটা কনস্টিটিউশন করার অথরিটি কারা? নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা, আমাদের যারা 70 সালের নির্বাচনে পার্লামেন্টের 2টা ফোরামে যারা নির্বাচিত ছিলেন, তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল, একটা অর্ডিন্যান্স হচ্ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করা না হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে। সেটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তারপরে কিন্তু একটা ইলেক্টেড বডি কিন্তু কনস্টিটিউশন ফর্ম করার জন্য একটা অথরিটি করলেন, তারপর পার্লামেন্টে গেল, নিয়ম কানুন অনুসরণ করে সমস্ত কিছু করে পার্লামেন্ট সেটাকে পাশ করলো। কাজী আপনি রাস্তায় জন 20 লোক দাঁড়িয়ে বা 10 লাখ লোক দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিলাম, আমরা আজ থেকে জুলাই ঘোষণাকেই কনস্টিটিউশন হিসেবে গ্রহণ করলাম। এটা গায়ের জোরে করতে পারেন, ক্ষমতার জোরে করতে পারেন, কিন্তু এর কিন্তু আইনগত কোনো ভিত্তি নাই। পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন সংবিধানের অধীনে রাষ্ট্র চলবে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ওই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে সুবিধা মতো সময় 10 মাস পরে এসে বলবেন যে আমরা এখন এই সংবিধান মানি না। এটা তো গ্রামের বলে চাড়াবাটি খেলার মতো জিনিস না। আর সংবিধানকে মানি না, এই কথা বলার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও মাথায় রাখবেন। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে একজনের প্রশ্ন করেছিলেন যে আপনারা যে এই যে বলতেছেন যে আপনার সরকারের অংশ, আপনাদের ভিত্তিটা কি? উনি, আমি যতটুকু ওনাকে দেখেছিলাম, উনি হঠাৎ একটা বিব্রতকর অবস্থায় বলেন এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনের জনগণের মতামত এটাই তো আমাদের ভিত্তি। আমার প্রশ্ন, বাংলাদেশের লোক যদি 18 কোটি হয়, তাহলে ঢাকায় আন্দোলন করছেন যে কজন, তাদের সংখ্যা কতজন? তাহলে আপনি কতজনের ম্যান্ডেট পেয়েছেন? ঢাকায় যদি ধরে নি যে 10 লাখ লোক হয়েছে, না ঢাকা যদি 1 কোটি লোক হয়ে ধরে নি, আমি কথার কথা, তাহলে 18-19 কোটি লোকের ভিতরে আপনি 1 কোটি লোক আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছে, এটা কি আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে? এখানে প্রণিধানযোগ্য। ওনারা কেউ আন্দোলনের সময় বলেন নাই যে আমরা সরকার বদলাবার জন্য আন্দোলন করছি। ওনারা কোটা নিয়ে আন্দোলন করছেন, সে কারণে ওনাদের কোটা আন্দোলনের অনেক সংগঠকরা এখন বলতেছেন যে আমাদের তো বলা হয়নি যে সরকার গঠন করে ওনারা উপদেষ্টা হবেন, ওনারা ক্ষমতা ভোগ করবেন, ওনারা চাঁদাবাজি করবেন। এইটা জানলে তো এদের সঙ্গেই আমরা আসতাম না। এটা হলো এক। নাম্বার 2 হচ্ছে গঠন করার জন্য যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটাও এখানে যেটা লিগ্যাল স্ট্যাটাসটা, সেই লিগ্যাল স্ট্যাটাসকে ডাবল চেঞ্জ করা যাবে না। আপনি যদি বিগিনিং এই বলতেন যে না আমরা এই সংবিধান মানি না, কোনো কিছু মানি না, ইত্যাদি ইত্যাদি, আমরা নতুন করে একটা বিপ্লবী সরকার গঠন করব, সেটা নিয়ে আলাদা কথা বলতে পারতেন তারা। সেই জায়গাটাও কিন্তু তাদের নাই। কাজেই ওনারা কিন্তু এখন এত মাস পরে এসে নতুন করে বলে আমরা একটা জুলাই প্রোক্লামেশন দেব, এই প্রোক্লামেশন দেওয়ার অথরিটি ওনাদেরকে কে দিয়েছে? ওনাদের তো কোনো লিগ্যাল স্ট্যাটাস ওনাদের নাই। ওই জুলাই প্রোক্লামেশন বলুক, আত্মরক্ষার প্রোক্লামেশন বলুক,
ইনডেমনিটি বলুক, এইটা কখনোই কিন্তু স্থায়ী কোনো রূপ লাভ করবে না। যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ চেষ্টা করবেন। ওরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে 200 লোকও খুঁজে পায় না। পহেলা বৈশাখ উদযাপনের বিশাল আয়োজন, সামনে ক্যামেরাম্যান এবং টেলিভিশনের সাংবাদিকরা যে পরিমাণ, দর্শক শ্রোতাও সে পরিমাণে নাই। কাজী এই সংবিধান ভঙ্গ করার মতো দুঃসাহসী ভূমিকায় যারা যাবেন, তাদের এই খারাপ বুদ্ধিতে যারা যাবেন, সবাই মিলে কিন্তু কাঠগড়ায় দাঁড়াবেন। এবং কাঠগড়ায় যে দাঁড়াতে হয় সেটা কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন পরেও কিন্তু প্রমাণিত হয়েছে যে পরিত্রাণ কিন্তু হয় না, দর্প কিন্তু চূর্ণ হয়ে যায়। মিনহাজ আশরাফি বলে একজন একটু প্রসঙ্গ এনেছিলেন, তাহলে কি রাষ্ট্রপতি কি সংবিধান লঙ্ঘন করেছেন? কারণ উনি তো শপথ পাঠ করিয়েছেন, আর রাষ্ট্রপতিকে কি জোরপূর্বক শপথ পাঠ করতে বাধ্য করা হয়েছে? আপিল বিভাগের 7 বিচারপতিকে প্রত্যেকে বাধ্য করার শাস্তি কি হতে পারে? দেখুন, মহামান্য রাষ্ট্রপতির যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটাকে যদি আমি ধরে নিই, যেটা রিয়েল একটা রেফারেন্স পাঠাইছেন, সেখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করার জন্য। তার মহামান্য রাষ্ট্রপতির তো নিজের উপদেষ্টা থাকতে পারে, তার মিলিটারি সেক্রেটারি আছে, তার সচিব আছে, তাকে অ্যাডভাইস করার জন্য তার অ্যাডভাইজার নিতে পারেন। সেখানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এই দায়ের বোঝাটা তার উপর আসবে না, এই কারণে তিনি তো কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করেন না। এক নাম্বার 2 হচ্ছে, সুপ্রিম কোর্টের যে সকল বিচারপতিদের নাম ব্যবহার করে বলা হচ্ছে যে তারা এই রেফারেন্স পাঠিয়েছেন, তাদের কাছে রেফারেন্স পাঠিয়েছে এবং তার প্রেক্ষিতে তারা জবাব দিয়েছেন। আমরা উদ্ভূত পরিস্থিতিটাকে যদি ধরি, সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান, জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম এনায়েতুর রহিম ক্যান্টনমেন্টে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন, তারা কবে সেখান থেকে বেরিয়ে আসছেন এই কথাটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে নেই। এখন অতীতে তো এমনও দেখছি, আবু সাদাত মোহাম্মদ সায়েমকে জেনারেল জিয়াউর রহমান বুট পায়ে দিয়ে পিস্তল ধরে বলছিল সাইন ইট। এখন কি ঘটেছে সেটা কিন্তু তখন আমরা জানিনি। পরে কিন্তু বঙ্গভবনের শেষ দিনগুলি নামক তার বইয়ের ভিতরে তিনি কিন্তু সবকিছু লিখে গেছেন, এবং ওই বইটা কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় সেই সময় লিখছিলেন। যদিও পরবর্তীতে বইগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, আবার প্রিন্টারকে দিয়ে ওই পার্টটাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু মূল বইটা তো অনেক জায়গায় অনেক কিছু রয়ে গেছে। আদৌ রেফারেন্স হয়েছিল কিনা, আদৌ এই বিচারপতিরা বসেছিলেন কিনা, সেই প্রশ্নের জবাব কিন্তু মহাসিন রশিদের আবেদনের প্রেক্ষিতে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট আকারে নাইদার ফ্রম সুপ্রিম কোর্ট, নর ফ্রম বঙ্গভবন, নর ফ্রম মিনিস্ট্রি অফ ল দিচ্ছে। কাজী এর ভিতরে অনাকাঙ্ক্ষিত অস্বচ্ছ কিছু থাকতে পারে, সময় হলে নিশ্চয়ই সেটা পরিষ্কার হবে, তখন সে অনুযায়ী হয়তো ব্যবস্থা হবে। আরেকজন লিখেছেন এখানে, এই যে আইনগত প্রশ্ন এই সরকারের, এই প্রশ্ন থেকে মুক্তির জন্য এখন আশু ব্যবস্থাটা কি? রাষ্ট্রপতি কি উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারেন, বা রাষ্ট্রপতিকে এই পরামর্শটা কে দিবেন? এখানে মহামান্য রাষ্ট্রপতিকে এখন পরামর্শ দেওয়ার কেউ এই মুহূর্তে দেশের ভিতর দৃশ্যমান নাই থাকলেও প্রধানমন্ত্রীকে তো অবশ্যই পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তাকে দেশে কথা বলতে দেওয়া হবে না এই অসাংবিধানিক সরকার তেমন একটা নোটিফিকেশন দিয়েছেন, যদিও এটা আনকনস্টিটিউশনাল। কনস্টিটিউশনের আর্টিকেল 31-এ পরিষ্কারভাবে বলা হয়েছে মত প্রকাশের অধিকার থাকবে। এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইসও নিতে পারেন। আবার মহামান্য রাষ্ট্রপতি স্বীয় বিবেচনায় কিন্তু, যেহেতু এই উপদেষ্টা মণ্ডলী তিনি নিয়োগ করেছিলেন, নিয়োগ কিন্তু তার, কাজে তিনি এই উপদেষ্টা মণ্ডলী বাতিল করতে পারেন। তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশন দেওয়ার দরকার নাই, কারণ এটা মন্ত্রী পরিষদ না। মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী, প্রধানমন্ত্রীর লিস্ট অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী হিসাবে নিয়োগ করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মণ্ডলী, কাজে এটা এক্সক্লুসিভলি কারো অ্যাডভাইজে নিয়োগ হয় নাই, এটা করছেন রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার এখতিয়ার রয়েছে এই উপদেষ্টা মণ্ডলীকে বাতিল করার। এই বক্তব্যটা কি আপনাদের বেলা প্রযোজ্য?
ইতিহাসের দায় কেউ অস্বীকার করতে পারি না। আমাদের কৃতকর্মের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে, নিশ্চয়ই সে দায় থেকে আমরা তো আলাদা কোনো গ্রহের না। তবে বিদ্যমান অবস্থায় কিন্তু একপাক্ষিক হচ্ছে। ধরেন, আমি বাংলাদেশে জুলাই আগস্ট একটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে সহিংসতা হয়েছে, সরকারের পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ। এসবের ভিতরে অনেক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পুলিশের লোক যারা ডিউটি করেছে তাদের রেসপন্সিবিলিটিসটা ছিল কি? দেশের মানুষের জীবন, সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষে সরকার, সরকারের পক্ষে ল এনফোর্সিং এজেন্সি দায়িত্ব পালন করবে। তারা কিন্তু এটা অফিসিয়াল ডিউটি করতে গেছে। এখন যদি যাত্রাবাড়িতে কোনো পুলিশ টিম দেখে যে তাদের লোকদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকেও ধরতে আসতেছে, যদি কেউ দেখে যে পদ্মা সেতুর মতো এত বড় প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মেট্রো রেলকে ভাঙা হচ্ছে, বিটিভি ভবনকে আগুন দিয়ে হচ্ছে, তখন রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য যে মব যারা এই অবৈধ কাজটা করতেছে তাদের দ্বারা নিজেও যদি আক্রান্ত হওয়ার অবস্থা বোধ করে যে আমাকেও মেরে ফেলবে, তখন কিন্তু তার সেলফ ডিফেন্স, যেটা আত্মপক্ষ সমর্থনের, তাহলে কিন্তু তিনিও অ্যাকশনে যেতে পারবেন। এখন এই সরকার এসে একটা নোটিফিকেশন দিয়ে বলল, মবের হাতে যে সকল পুলিশ মারা গেছে বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির মেম্বার মারা গেছে, ম্যাজিস্ট্রেট মারা গেছে, অথবা যে সকল থানাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, নির্মম ভাবে গর্ভবতী পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পথচারীদের মারা হয়েছে, আওয়ামী লীগ বা অন্যান্য দলের লোকদের মারা হয়েছে, তারা বিচার চাইতেই পারবে না। তারা থানায়ও মামলা করতে পারবে না, কোর্টেও মামলা করতে পারবে না। এখন আমার কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন বলছে নোবডি ইজ অ্যাবভ দি ল, এভরিওয়ান শুড বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ না, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন প্রয়োজনটা ছিল উভয় পক্ষের মামলা নেওয়া। মামলা নিয়ে কোর্টে প্রমাণিত হবে যে পুলিশ যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা দরকার ছিল তার চেয়ে বেশি করেছে কিনা, সে কি আত্মপক্ষ সমর্থন বা রাষ্ট্রীয় সম্পত্তি বা মানুষের জীবন রক্ষায় গুলি করেছে কিনা। যদি করে থাকে তাহলে তার সেলফ ডিফেন্স আছে, যদি না থাকে সে অপরাধী হবে। কিন্তু তারা মামলাই করতে পারবে না, বিচারই চাইতে পারবে না। যেসব থানায়, সিরাজগঞ্জে আপনি দেখছেন বিভৎস দৃশ্য, সেখানে একজন কনস্টেবল সে চিৎকার করে বলতেছিল আমার গর্ভে বাচ্চা আছে, আমাকে মারবেন না, তাকেও আটকাই রেখে পোড়াই দেওয়া হয়েছে। এই বিভৎসতা, এই নারকীয়তা, এটা তো পৃথিবীর সভ্যতার ইতিহাসে কল্পনা করা যায় না। এখন এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা যাবে না, অন সাইডেড বিচার করা যাবে। এটাও কিন্তু অন কাইন্ড অফ ইনডেমনিটি। এই ইনডেমনিটি যারা দিচ্ছে তারা নিজেরাই তো নিজের ইনডেমনিটি নিয়ে ভাবতে হবে, কারণ তারাই তো বৈধ না। কাজী আমরাও যদি কোনো ত্রুটি করে থাকি, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার উপরে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন যে তদন্ত হোক, এবং তিনি জাতিসংঘকে ইনভাইট করছিলেন যে এই তদন্ত কমিটিকে আপনারাও এসে সাহায্য করেন। তিনি কিন্তু বলেন নাই যে এটার তদন্ত হবে না, কোনো কিছু করা যাবে না, এটা ইনডেমনিটি দিয়ে দিলাম, বৈধ সরকারের বিরুদ্ধে নামছে, এদের কিছু করা যাবে না। তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে কমিটি করলেন, জাতিসংঘকে ইনভাইট করলেন। কাজী তার জায়গার থেকে কিন্তু আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। তারপরও বলবো, ইতিহাস যদি কখনো নির্ধারণ করতে হয় নির্মোহভাবে, আমাদেরও যদি কোনো দায় থাকে, নিশ্চয়ই ইতিহাসের কাঠগড়ায় সেই যতটুকু দায় আছে সে দায়ের খেসারত আমাদেরকেও দিতে হতে পারে।